জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি সামিনা সুলতানা, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহ প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী চক্র, প্রতিবর্ত ক্রিয়া সংগঠন পদ্ধতি, প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, সহজাত আবেগ, স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, টুনটুনি পাখির বাসা নির্মাণ। তো আমরা প্রথমে আলোচনার শুরুতে চলে যাচ্ছি স্পাইনাল কর্ড কি বা কাকে বলে। মস্তিষ্ক হচ্ছে দেহের সকল কাজ নিয়ন্ত্রণের কেন্দ্র। তো আমরা জানি যে হঠাৎ করে যখন তীব্র আলোতে আমরা চোখের পাতা দুটো তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, কিংবা গরম ইস্ত্রিতে হাত পড়লে চট করে হাত দূরে সরে যায়, এসব কাজগুলো হচ্ছে অনৈচ্ছিক এবং স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত। তো এই প্রক্রিয়াগুলোই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। তো স্পাইনাল কর্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে রজ্জু আকৃতির অংশটি মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটার পেছন হতে উৎপন্ন হয়ে করটির মহাবিবর পথে মেরুদণ্ডের নিউরাল নালীর মধ্য দিয়ে দ্বিতীয় বা তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে স্পাইনাল কর্ড বলে। আমরা ছবিতে স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি। তো এই যে স্পাইনাল কর্ড, তাহলে আমাদের এই যে প্রতিবর্তী ক্রিয়াটা পড়ছি তার প্রধান যে মূলটা সেটা হচ্ছে স্পাইনাল কর্ড দ্বারা। যেমন আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি তখন মস্তিষ্ক নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ওই সময় মশা কামড়ালে আমরা হাত পা সরিয়ে নিই, এগুলো স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং এটাও হচ্ছে এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া। তো প্রতিবর্তী ক্রিয়া বলতে আমরা কি বুঝি? কোনো উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ডের নিয়ন্ত্রণে প্রতিবর্ত চক্র নামক এক বিশেষ সংক্ষিপ্ত স্নায়ুপথ দিয়ে ঘটে থাকে। তো প্রতিবর্তী ক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এটি হচ্ছে সম্পূর্ণ অনৈচ্ছিক ধরনের প্রতিক্রিয়া, এর পেছনে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। 2, এটি সহজে সংশোধিত বা পরিবর্তিত হয় না। এক ধরনের উদ্দীপক এক ধরনের প্রতিক্রিয়ায় সৃষ্টি করে। প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা জন্মগত, শিক্ষালব্ধ নয়, আর এটি সহজ প্রকৃতি। প্রতিবর্তী ক্রিয়া খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। সংবেদনের সাথে সাথেই দৈহিক ক্রিয়া সম্পন্ন হয়। তো প্রতিবর্তী ক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সম্পূর্ণ অনৈচ্ছিক, আমরা ইচ্ছাকৃতভাবে কোনোটাই করি না। তো প্রতিবর্তী চক্র পড়ার আগে আমার জানতে হবে যে নিউরনটা কাকে বলে। তো নিউরন কি? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যের এককে নিউরন বলে। তো নিউরনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে নিউরনের ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে নিউরনের মধ্যে সাধারণত হচ্ছে কতগুলো জিনিস থাকে, যেমন হচ্ছে কোষ দেহ বা সোমা। তো কোষ দেহ বা সোমা থাকে, তারপর বাকি অংশটা থাকে হচ্ছে তোমার ডেনড্রাইট বা নিউরাইট, আর ডেনড্রাইট বা নিউরাইটটা সাধারণত হচ্ছে এটা চতুর্দিকে থাকে,
মাঝখানে একটা তোমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। তো এই নিউরনটা স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যের একক, যে আমাদের অনুভূতিগুলা এই নিউরনের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি। তো প্রতিবর্ত চক্রটা কাকে বলে? প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুর উদ্দীপনা যে পথে সংঘটিত হয় তাকে প্রতিবর্ত চক্র বলে। এই চক্রটির 5টি অংশ থাকে। একটি হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। তো 2 নম্বরটা হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সেন্সরি নিউরন, যেটা হচ্ছে সেন্সরি নিউরনটাকে আমরা সাধারণত তোমাদের বইয়ে বলে থাকি অ্যাফারেন্ট পথ বা অন্তর্বাহী পথ। তারপরটা হচ্ছে ইন্টিগ্রেশন সেন্টার বা কেন্দ্র, যেটা বহির্বাহী পথ বা মোটর নিউরন। আর পরবর্তীটা হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে ইফেক্টর বা প্রভাবিত অঙ্গ, ইফেক্টর অর্গান। তো এই যে 5টি অংশ নিয়ে এটা গঠিত একটি গ্রাহক বা রিসেপ্টর, এটি সংবেদী উদ্দীপনা সৃষ্টি করে। তারপরটা হচ্ছে সেন্সরি নিউরন বা এফারেন্ট পাথ, এটি একটি সংবেদী স্নায়ু যা গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায়। কেন্দ্র বা সেন্টার, যেটা ইন্টিগ্রেশন সেন্টার, এটি প্রকৃতপক্ষে সুষুম্না কাণ্ডে অবস্থিত একটি সিনাপস, যার মাধ্যমে অন্তর্বাহী স্নায়ুর উদ্দীপনা কেস্টীয় নিউরনে পরিবাহিত হয়। বহির্বাহী পথ বা ইফারেন্ট পথ বা মোটর নিউরন, এটি একটি চেস্টীয় স্নায়ু, এর মাধ্যমে বহির্গামী স্নায়ু উদ্দীপনা কেন্দ্র থেকে প্রভাবিত অঙ্গে প্রেরিত হয়। ইফেক্টর বা ইফেক্টর অর্গান, এটি একটি পেশি বা একটি গ্রন্থি হতে পারে যা যথাক্রমে সংকোচন বা নিঃসরণের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়ার প্রভাব প্রদর্শন করে থাকে। তো প্রতিবর্তী ক্রিয়া সংগঠনের পদ্ধতি। তো প্রতিবর্তী ক্রিয়া সংগঠনের পদ্ধতি আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে একটা মোমবাতির উপরে হাত দিয়েছে। তো সঙ্গে সঙ্গে কেমন গরম লাগছে, আর সেই গরম পাত্রে যখন হাত লাগে তখন আমরা তাৎক্ষণিকভাবে হাতটা খুবই দ্রুত বা ক্ষিপ্রতার সাথে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে থাকি। তো এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তো এই যে প্রতিবর্তী ক্রিয়াটা সংগঠিত হয়, তো আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে দেখে থাকি। যে উদাহরণের এখানে আমাদের উদাহরণটা হচ্ছে যে একটা মোমবাতি বা গরম পাত্রে যখন আমরা হাত লাগাই তখন হাতটা খুব দ্রুত আমরা নিয়ে যাই। তো এই যে অসতর্কভাবে যখন তাৎক্ষণিকভাবে আমরা হাতটা ক্ষিপ্রতার সাথে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই, তো এটাকে বলা হয় পলিসিনাপটিক প্রতিবর্ত ক্রিয়া। তো এটা কয়েকটা ধাপে সংগঠিত হয়, 4টা ধাপ। তো প্রথম ধাপে হচ্ছে যে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রথম ধাপটা যে গরম পাত্রে বা আগুনে হাত লাগলে আঙ্গুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট সমূহ ব্যথার অনুভূতির উদ্দীপনা গ্রহণ করে। এখানে গ্রাহক বা ত্বক রিসেপ্টর অঙ্গ হিসেবে কাজ করে। ধাপ 2, আঙ্গুলের ত্বক থেকে উদ্দীপনা সংবেদী নিউরনের অ্যাকশনের মাধ্যমে সুষুম্না কাণ্ডের গ্রেমেটার অংশে পৌঁছে যায়। তো আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে গ্রেমেটার অংশটার মধ্যে চলে যাচ্ছে। পরবর্তীতে আসে ধাপ 3, যে সুষুম্না কাণ্ডের গ্রেমেটার অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাকশন ও রিলে নিউরনের ডেনড্রাইটের মধ্যবর্তী সিনাপস এর মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা কেস্টীয় নিউরনের ডেনড্রাইটে প্রবেশ করে এবং অ্যাকশন কর্তৃক পরিবাহিত হয়ে আঙ্গুলের বা বাহুর পেশিতে পৌঁছে। ধাপ 4, স্নায়ু উদ্দীপনা পেশিতে পৌঁছালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশি বা প্রভাবিত অঙ্গ বা ইফেক্টর অর্গানের সংকোচন ঘটে, ফলে উদ্দীপনার স্থান থেকে সম্পূর্ণ অনৈচ্ছিকভাবে হাত সরে যায়। এভাবে একটি সরল প্রতিবর্ত চক্র সম্পন্ন হয় এবং প্রতিবর্ত ক্রিয়া সম্পাদিত হয়ে থাকে। তো প্রতিবর্তী ক্রিয়াটার কয়েকটা প্রকার আছে।
যে বিজ্ঞানী, সোভিয়েত বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্তী ক্রিয়াকে প্রথমে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া বা আনকন্ডিশন রিফ্লেক্স, অপরটি হচ্ছে অর্জিত বা সাপেক্ষ বা কন্ডিশন রিফ্লেক্স। তো প্রথমে হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে, যেমন হচ্ছে যেসব তোমার সেটা আনকন্ডিশন থাকবে, যে তোমার কোনো ধরনের শর্ত সাপেক্ষে না, যেসব প্রতিবর্তী ক্রিয়া জন্মগত, স্থির এবং কোনো শর্তাধীন নয় তাদের সহজাত প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন খাবার দেখলে বা খাবারের গন্ধে লালা নিঃসৃত হওয়া, কিংবা উজ্জ্বল আলোতে চোখের পিউপেল সংকুচিত হওয়া, বা হাতে বা পায়ে গরম সেক বা কাটার খোঁচা লাগলে সাথে সাথে হাত পা সরিয়ে নেওয়া যায়। তো এই যে সহজাত প্রতিবর্তী ক্রিয়াটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্তী, 2 নাম্বার গভীর বা ডেপ প্রতিবর্তী ক্রিয়া, 3 নাম্বার আন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া। তো এখন আমরা জানব যে উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে। এক্ষেত্রে উদ্দীপনা ত্বক থেকে গৃহীত হয় এবং পায়ের তলায় সুরসুরি দিয়ে পায়ের পাতা সংকুচিত হয়, এটি সুপারফিশিয়াল প্রতিবর্তীর উদাহরণ। গভীর বা ডিপ, এক্ষেত্রে উদ্দীপনা দেহের গভীরে অবস্থিত টেন্ডন থেকে গৃহীত হয়, ফলে টেন্ডন সংলগ্ন পেশি সংকুচিত হয়। পা ঝুলিয়ে বসে হাঁটুতে মৃদু আঘাত করলে হাঁটুতে ঝাঁকুনির সৃষ্টি হয়, এটি ডিপ প্রতিবর্তী ক্রিয়া। আন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া, এ ধরনের প্রতিবর্তী ক্রিয়া স্বয়ংক্রিয় এবং দেহের আন্তর্যন্ত্রসমূহ থেকে উৎপন্ন হয়, যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয় ইত্যাদি প্রতিবর্তী ক্রিয়া। তো এইটা গেল হচ্ছে আমাদের সহজাত প্রতিবর্তী ক্রিয়ার 3টা উদাহরণ। তো আমাদের আরেকটা ছিল হচ্ছে অর্জিত বা কন্ডিশন রিফ্লেক্স, যেসব প্রতিবর্তী ক্রিয়া জন্মগত নয়, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং শর্ত সাপেক্ষ, তাদেরকে আমরা অর্জিত বা কন্ডিশন রিফ্লেক্স বলা থাকি। যে সাপেক্ষ বা প্রতিবর্তী ক্রিয়া বা আমাদের কন্ডিশন রিফ্লেক্সের কী ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। তো অর্জিতগুলোর মধ্যে বৈশিষ্ট্যগুলো কী ধরনের হয়ে থাকে, যেমন সেটা হচ্ছে এটি অর্জিত, এটি পূর্ব অভিজ্ঞতার উপর কখনোই নির্ভর করে না। তো তারপর এটা হচ্ছে এটি স্থায়ী হতে পারে, এটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত হয় না, এটি জটিল, এটি প্রাথমিকভাবে কোনো সহজাত প্রতিবর্তী ক্রিয়ার উপর নির্ভরশীল নয়। এখন আমরা পড়ব আরেকটা টপিক, সেটা হচ্ছে সহজাত আবেগ বা ইনস্টিংক্টস। তো আমরা 1-2টা উদাহরণ অবশ্যই জানি। যেমন আমরা বলতে পারি যে সাগর পাড়ে সর্বোচ্চ জোয়ার থেকেও খানিকটা দূরে যে সামুদ্রিক কাছিম ডিম পেড়ে বালু দিয়ে ঢেকে রেখে যায়, তা থেকে 2 মাসের মাথায় ডিম ফুটে কাছিমের বাচ্চা ফুটে অন্য কোনো দিকে না গিয়ে সোজা সমুদ্রের পানিতে আশ্রয় নেয়। পৃথিবীর সব সামুদ্রিক কাছিমের বাচ্চারাই এ কাজ করে। বাচ্চাটাকে কেউ যদি সমুদ্র বিমুখে ঘুরিয়ে দেয়, তাহলে খানিকটা থমকে আবার ঘুরে সাগর পানে ছুটে যায়। সাগর পানে ছুটে যেতে কাসিমের বাচ্চাকে কেউ নির্দেশ দেয়নি, বরং এটি জিনগতভাবে স্থায়ী ও বংশগত আচরণ। তো তাহলে আমরা কি জানবো যে সহজাত আবেগটা কাকে বলে। যে জন্মগত যে শক্তির সাহায্যে একটি প্রজাতির সকল সদস্য কোনো শিক্ষণ ছাড়া এবং উদ্দেশ্য ও ফলাফল সম্বন্ধে অবহিত না থেকে আত্মরক্ষা ও প্রজাতি রক্ষায় বংশ পরম্পরায় একইভাবে কাজ করে থাকে, সেটাই হচ্ছে ইনস্টিংক্ট বা সহজাত আবেগ। এখানে আমরা দুজন বিজ্ঞানী ছবি দেখতে পাচ্ছি, একজন হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী ডারউইন, অপরজন হচ্ছেন লরেন্স। তো বিজ্ঞানীদের ধারণা ছিল যে ইনস্টিংক্ট হচ্ছে নিসর্গ পরিচালিত একটি শক্তি। তো ডারউইন
1859 সালে সর্বপ্রথম ইনস্টিংক্টের বাস্তবমুখী একটি সংজ্ঞা প্রদান করেন। তো ওনার সংজ্ঞা অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে গড়ে ওঠা এক জটিল প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে। তো ডারউইনের সংজ্ঞায় প্রচ্ছন্নভাবে হলেও এই বক্তব্যটি উঠে এসেছে যে উত্তরাধিকার সূত্রের মাধ্যমে আগত সারাদানের প্রক্রিয়ায় ইনস্টিংক্টের প্রকাশ ঘটে থাকে। তো পরবর্তীতে লরেন্স 1937 সালে ডারউইনের বক্তব্য মেনে নিলেও কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন যে প্রত্যেক প্রাণী প্রজাতির আচরণ কতগুলো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন নিয়ে গঠিত, আর এগুলি হচ্ছে প্রজাতি নির্দিষ্ট, অতএব জিনগতভাবে নির্ধারিত। লরেন্স আরও বলেন যে প্রতিটি প্রাণীর জন্যই স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, ইনস্টিংক্ট এবং প্রাণীদেহে অনেক ইনস্টিংক্ট কেন্দ্র রয়েছে। তো পরবর্তীতে আমরা একটা ছবি দেখছি, এটা হচ্ছে হেরিঙ্গালের ছবি। তো গত ক্লাসেও আমি তোমাদের একটা হেরিঙ্গালের ছবি দেখিয়েছিলাম যে হেরিঙ্গাল, যে সদ্যজাত হেরিঙ্গাল ও তার মায়ের মধ্যে যে সাড়া প্রদর্শিত হয় তা থেকে ইনস্টিংক্টের সুন্দর ব্যাখ্যা দেওয়া যায় যে ক্ষুধার্ত হেরিঙ্গাল ছানা চাক্ষুষ উদ্দীপনার প্রতি সংবেদনশীল। অন্যদিকে বাসায় ছানার উপস্থিতি পূর্ণাঙ্গ হেরিঙ্গালের চাক্ষুষ উদ্দীপনা হিসেবে কাজ করে। রিলিজিং উদ্দীপনার মাধ্যমে যে বার্তার সৃষ্টি হয় তা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের একটি কেন্দ্রে বাহিত হয়। এই কেন্দ্রে সুনির্দিষ্ট বার্তার প্রতি নির্দিষ্ট সাড়া দেয়। এই প্রক্রিয়াটি সহজাত রিলিজিং পদ্ধতি। তো এই যে আমরা পড়ছি বারবার যে স্থায়ী অ্যাকশন প্যাটার্ন বা পিএফএপি, স্থায়ী ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, যে এটাই তাহলে হেরিঙ্গালের বাচ্চা হেরিঙ্গালকে বারবার ঠোকর দিচ্ছে সে খাবারের জন্য। তো এই যে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা এফএপি এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটা হচ্ছে ছাঁচ সম্মত, আচরণ সবসময় একই রকম হবে। সার্বজনীনতা, একটি প্রজাতির সকল সদস্যে এই আচরণ প্রদর্শিত হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও প্রজাতির সব সদস্যে একই আচরণ প্রকাশিত হবে। প্যালিস্টিকনেস, সাড়া একবার দেওয়া হলে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষেও তা অপরিবর্তিত থাকে। উদ্দেশ্যের একনিষ্ঠতা, একটিমাত্র কাজ করে, এটা হচ্ছে এফএপি বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা স্থায়ী অ্যাকশন প্যাটার্নের বৈশিষ্ট্য। তো আমাদের পরবর্তী প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। এখন আমরা মজার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে টুনটুনি পাখির বাসা নির্মাণ। এটা তোমরা সবাই হয়তো যারা গ্রামে থাকো মোটামুটি তারা হয়তো দেখেছো যে টুনটুনি পাখি কিভাবে বাসাটা বানায়। তো দেখো একটা ছবিতে দেখা যাচ্ছে যে টুনটুনি পাখি বাসা নির্মাণ করেছে অনেক সুন্দর করে। সেখানে একটা শাবক রাখা আছে, টুনটুনি পাখিটার মুখে দেখা একটা খাবার আছে, সেটা বাচ্চাকে খাওয়ানোর সে চেষ্টা করছে। তো এই যে টুনটুনি পাখির বাসা বাঁধা যেটা, এটা হচ্ছে ইনস্টিংক্টের একটি চমৎকার উদাহরণ। তো এক লম্বালেজি তরুণী টুনটুনির সঙ্গী নির্ধারণ শেষে তার প্রথম বাঁধার কাজে সক্রিয় হয়। বেশ কয়েকটি গাছ ঘুরে খুঁজে দেখে কোথায় দুটি পাতা ঝুলন্ত পাতা রয়েছে যেখানে বাসা বাঁধলে শাবকগুলো নিরাপদে বড় হতে পারবে। তো মন মতো গাছ পাতা জায়গা পেলে শুরু করে দেয় বাসা বাঁধা। পাতা দুটির কিনারা ঠোঁট দিয়ে ছিদ্র করে চটের বস্তা সেলাই করার মতো ছিদ্রগুলোর ভেতর দিয়ে মাকড়সার জাল, কোকুনের রেশম প্রভৃতি দিয়ে সুতা বানিয়ে কিনারাগুলো আটকে দেওয়ার চেষ্টা করে। সুতা যেন ছুটে না যায় সেজন্য বিশেষ উপায়ে গিট দিতে ভুলেনি টুনটুনি। টেনে টুনে দেখে থলির মতো গড়নের বাসা বানায়। তো বাসার মেঝে ছোট ছোট ডালের টুকরা ঘাস বিছিয়ে নরম গদির মতো করে তোলে। এখানে ডিম পাড়া হবে, শাবক পালিত হবে। তো প্রথমবার যে টুনটুনি বাসা বানায় সে বয়স্ক পাখির
বাঁধার কর্মকাণ্ড বা কৌশল সম্বন্ধে কিছুই জানে না। তা সত্ত্বেও যে বাসাটি বাঁধে সেটি নিখুঁত না হলেও শাবক লালনে চলনসই গণ্য হয়। যে টুনটুনি পাখির বাসা বাঁধার প্রক্রিয়া একটি ইনস্টিংক্টিভ আচরণের সুলভ ও যথাযথ উদাহরণ। তো আমরা দেখো এখানে পড়েছি যে ইনস্টিংক্ট, তারপরে হচ্ছে আমরা পড়েছি এখানে প্রতিবর্তী ক্রিয়াটা পড়েছি। এই যে তো আমাদের দেখো যে সব সময় কিন্তু আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে প্রতিবর্তী ক্রিয়ার বিশেষ করে হচ্ছে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, আমাদের কথাটা খুব ইম্পর্টেন্ট। স্পাইনাল কর্ডকে বাংলায় বলা হয় সুষুম্না কাণ্ড। তো তোমরা এই ক্লাসটা একটু ভালো করে দেখবে, তোমরা বেশি বেশি করে বই পড়বে। যদি কারো কোনো ধরনের সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আশা করব যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকবে, সবাই বেশি বেশি করে লেখাপড়া করবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।